4 কোটি টাকা পর্যন্ত অ্যাসেট হলে আমার অ্যাসেটের কোনো ট্যাক্স দিতে হবে না। আর অ্যাসেটের উপর কোনো ট্যাক্স নাই বেসিক্যালি। আমাদের মতো সাধারণ মানুষের জন্য কি ইনকাম ট্যাক্সের এই প্রসেসিং গুলো করা অনেক ঝামেলার মনে হয় না আপনার কাছে? এই আমার ট্যাক্সটা নিয়ে প্রপার ইউটিলাইজ হয় না। আমরা জানি যে বিভিন্ন সময় দুর্নীতির যে চিত্র দেখেছি তাতে করে এটা চলে আসে। যারা ফ্রিল্যান্সার, সাধারণত অনেকে এখন ফ্রিল্যান্সার আছে বা উদ্যোক্তাও আছে কিছু, এরাও কি ট্যাক্স রিটার্নের আন্ডারে পড়ে? লাইক আমি ব্যাংকে কত ট্রানজ্যাকশন করলাম, কোন কার্ডে কত ট্রানজ্যাকশন করলাম, সবকিছু এখন এনবিআর এর কাছে যাচ্ছে, এরকম কি প্রসেসটা করা হয়েছে এখন পর্যন্ত? বর্তমানে 45টা সেবা আছে। এই সেবাগুলো আপনাকে নিতে হলে আপনাকে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে, তা না হলে এই সেবাগুলো পাবেন না। যেমন আপনি বিদ্যুৎ বিল যদি নতুন করে বিদ্যুৎ লাইন নিতে চান, ইনকাম ট্যাক্সের রিটার্নের কপি দিতে হবে। সাম্প্রতিকের আজকের পর্বে আপনাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। আরামিন আলম, যে যেখান থেকে আমাদের সাথে আজকে সংযুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা। দর্শক, এই যে ক্যামেরায় আপনার আর আমাদের কথাগুলো রেকর্ডিং হচ্ছে, সেই ক্যামেরাটা যখন আমরা কিনতে যাই, আমরা কিন্তু এখানে তখন 5% ভ্যাট দিয়েছিলাম। এখন হয়তো এটা বেড়ে গেছে, এটা 7.5% হয়েছে। আবার আমরা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, খেতে গিয়ে খাবার বিল আসতেছে 1200 টাকা, এটার সাথে আবার ভ্যাট অ্যাড হচ্ছে। কোথাও পোশাক কিনতে যাচ্ছি, সেম হচ্ছে, বা কোনো কিছু করতে যাচ্ছি, সব জায়গায় এই যে ভ্যাটগুলো দিচ্ছি, বা আমরা পার্সোনাল যে ইনকাম তার উপর আবার ট্যাক্সও দিচ্ছি। এই যে এত ভ্যাট ট্যাক্স এর এত বড় একটা ইস্যু, আসলে এটা কিন্তু কেন হচ্ছে? এটা আসলে কি এটা দেওয়ার প্রয়োজন, নাকি এটা আমাদের উপর একটা বোঝা চাপানো হচ্ছে? আমরা কিন্তু অনেকে এই কথাকে মনে করি, ভাবি, জানি, বিশ্বাসও করি ভ্যাট আমাদের উপর বোঝা, বা ইনকাম ট্যাক্স যেটা দিচ্ছি সেটা আমাদের উপর বোঝা, এটা অযাচিতভাবে নেওয়া হচ্ছে। নিশ্চয়ই এটার পেছনে কোনো কারণ আছে। সাম্প্রতিকের আজকের পর্বে আমরা স্বাগত জানিয়েছি সমীর চন্দ্র সূত্রধরকে, যিনি মূলত একজন ট্যাক্স বা ভ্যাট প্র্যাকটিশনার। তিনি প্র্যাকটিস করেন, মানুষকে শেখান, মানুষকে জানান, বিভিন্নভাবে মানুষের যারা এগুলো নিয়ে প্র্যাকটিস করে তাদের ক্যাপাসিটিকে বিল্ডিং করেন, এবং তার একটা একাডেমি আছে, সেই একাডেমির নাম হচ্ছে আনুগত্য প্রফেশনাল সার্ভিসেস। সেখানে তিনি এই কাজগুলোকে করেন বা করেন। আমরা আজকে তার কাছ থেকে কেন আপনি ট্যাক্স দিচ্ছি, ভ্যাট দিচ্ছি, কেন না দিলেই নয়, বা আসলে এইটার ফাঁকফোকর আছে কিনা, আমরা কোন দিক থেকে বের হয়ে চলে যেতে পারি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে স্টুডিওতে সমীর ভাইকে। সমীর ভাই, স্বাগতম আপনাকে। ধন্যবাদ আলামিন ভাই, এবং আপনাকে কৃতজ্ঞতা অনেক আমাকে আজকে সুযোগ দেওয়ার জন্য। আচ্ছা ভাই, বলেন আমাকে প্রথম প্রশ্ন, যে ভাই কেন ভ্যাট আর ট্যাক্স দিই? এটা না দিলে হয় না? আপনার ফ্যামিলিতে আপনি যদি উপার্জন করেন, ফ্যামিলি সার্ভাইভ করতে পারবেন? না, এটা কারো ফ্যামিলি পারবে না। তাহলে দেশও তো একটা ফ্যামিলি। দেশ যদি উপার্জন না করে তাহলে তো এই দেশ চালাতে পারবে না। তার মানে কি দেশের উপার্জন সব ভ্যাট ট্যাক্সের উপরে ডিপেন্ডেন্ট? রাইট। টোটাল রেভিনিউটা আসে এনবিআর থেকে, রাজস্ব খাত থেকে ভ্যাট এবং ইনকাম ট্যাক্স। আমাদের এই যে দুই ধরনের ট্যাক্স আছে, একটা ডিরেক্ট ট্যাক্স, একটা ইনডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স হলো যেটা আমরা নিজের নামে জমা দিই, যেমন ইনকাম ট্যাক্স নিজের নামে জমা দিই, এটা হলো ডিরেক্ট ট্যাক্স, ইনকাম ট্যাক্সটা। আর ভ্যাট, কাস্টমস ডিউটি, হ্যাঁ, আদার্স যে ডিউটিগুলো আছে এগুলো ইনডিরেক্ট ট্যাক্স। তো গভর্নমেন্টের যে রেভিনিউ আসি এখান থেকে, এর বাইরে কিছু আছে, যেমন আমরা স্টাম্প বিক্রি করি, গভর্নমেন্ট আমরা বিভিন্ন পারপাস যে স্টাম্পগুলো ব্যবহার করি দলিল করতে গেলে, নন জুডিশিয়াল স্টাম্প বলে, ওগুলোর ক্ষেত্রে একটা মিনিমাম অ্যামাউন্ট আসে, বা লাইসেন্সিং থেকে একটা অ্যামাউন্ট আসে। এটা দিয়ে দেশ সার্ভাইভ করা সম্ভব না। তো দেশ সার্ভাইভ করার জন্যই আমাদের এই ভ্যাট এবং ইনকাম ট্যাক্স থেকে যে রেভিনিউটা আসে এটা দিয়ে দেশ সার্ভাইভ করা হয়। যত ধরনের উন্নয়নমূলক কাজ আছে এই টাকা দিয়েই করা হয়। যেমন আপনার ফ্যামিলি চলে, তেমনি দেশও এই রেভিনিউ থেকেই চলে। আচ্ছা, তার মানে এই মেসেজটা তো পরিষ্কার যে যারা গভর্নমেন্ট বা যে গভর্নমেন্টই হোক না কেন, তাদের মূল ইনকাম সোর্স হচ্ছে রেভিনিউ কালেকশন। জি, রাইট। কিন্তু রেভিনিউ কালেকশন করতে গেলে দেখা যায় যে আমরা অনেক জায়গায় অনেক বেশি বেশি দিয়ে দিচ্ছি। এটা কি আসলেই যুক্তিযুক্ত, নাকি এখানেও কিছু গভর্নমেন্টের পলিসি আছে এই ব্যাপারগুলোতে? বেশি কোথাও দেয়া হচ্ছে না। প্রথম কথা হয়েছে বেশি কোথাও দেয়া হচ্ছে না। কিভাবে অনেকে আমরা মনে করতে পারি বেশি দেয়া হচ্ছে। যদি আমি ভ্যাটের কথা বলি, আমরা যখন কোনো একটা পণ্য উৎপাদন করি, আমাদের অধিকাংশ কাঁচামালই দেশের বাইরে থেকে আসে, অধিকাংশ কাঁচামালই। তো যখন আমরা এই কাঁচামালটা আনি ইনপুট স্টেজে, আমরা একবার ভ্যাট দিয়ে আসি, আবার যখন ক্রয় করার সময় ভ্যাট দিই, আবার যখন বিক্রি করি তখনও ভ্যাট দিই, তখন মনে হয় যে আমরা ডাবল দিচ্ছি। ব্যাপারটা তা না। এখানে গভর্নমেন্ট কিছু ছাড় দিয়েছে। আমি যখন র মেটেরিয়ালস পারচেস করবো, ওইখানে যে ভ্যাটটা দিয়ে আসি, ওই ভ্যাটটা কিন্তু আমি রেয়াত নিয়ে নিই। কেমন রেয়াত নেই? এটা ফেরত নিয়ে নিই। এক কথা, আমি একটা পণ্য 150 টাকা দিয়ে কাঁচামালটা আনলাম, আরো 50 টাকা আমার আরো খরচ হইলো, এডিশন খরচ হইলো, আমার বেতন, মজুরি, অন্যান্য যে খরচগুলো আছে, মার্কেটিং খরচ সহ হইলো 200 টাকা। এই 200 টাকার উপর আমি ভ্যাট দিলাম, মানে 200 টাকা বিক্রি করলাম, এটা 15% ভ্যাট, 230 টাকা দিলাম।
বিক্রি, যেখানে 200 টাকা পণ্যের মূল্যে 30 টাকা ভ্যাট, তাহলে গভর্নমেন্টকে এখানে ভ্যাট দিলাম আমি 30 টাকা। আমি যখন পণ্যটা পারচেস করছি 150 টাকা দিয়ে, ওইখানে আমি ভ্যাট দিয়েছি 15% হারেই, ওইখানে 22.5 টাকা দিয়েছি। ঠিক আছে, তাহলে আমার কাছে মনে হইতেছে আমি একবার 22.5 টাকা দিলাম আর একবার 30 টাকা দিলাম, কিন্তু তা না। আমি যে প্রথম 22.5 টাকা দিয়ে আসছি, ওইটা কিন্তু যখন বিক্রি করতেছি তখন কিন্তু অ্যাডজাস্ট করে নিতেছি। তার মানে 30 টাকা থেকে 22.5 টাকা যদি ফেরত নিতেছি, আমি কিন্তু ভ্যাট দিতেছি মাত্র 7.5 টাকা। আচ্ছা, তাহলে এখন ব্যক্তি করদাতা কি, বা আসলে বাংলাদেশে কারা কর দিতে বাধ্য, মানে ভ্যাট দিতে কারা বাধ্য? ভ্যাট এবং ইনকাম ট্যাক্স দুইটা কিন্তু আলাদা জিনিস। এটা আলাদা। ইনকাম ট্যাক্স হলো আমি আমার আয়ের উপর বা আমার প্রফিটের উপর আমি কর দিব, আর ভ্যাটটা আমি যে কোনো জিনিস কিনবো যেটার উপর ইমপ্লিমেন্ট আছে সেটা আমাকে দিতেই হবে। ভ্যাট সমানভাবে সবার উপর প্রযোজ্য। যেমন একটা মাম পানির বোতল যদি আমি কিনি, এটার উপর ভ্যাট যে পরিমাণ, আমি কিনলেও যেই টাকা দিব 20 টাকা, যে আরো কোটিপতি সেও 20 টাকা দিবে, রিক্সাওয়ালা সেও 20 টাকা দিয়ে কিনবে। এখানে যে আমরা ট্যাক্সটা দেই, ভ্যাটটা দেই, সেটা কিন্তু সমানভাবে প্রযোজ্য। কিন্তু ইনকাম ট্যাক্স যেটা দেই সেটা কিন্তু যার যত আয় বেশি তার তত কর বেশি। আমাদের ক্ষেত্রে কারা কারা ইনকাম ট্যাক্সের ভেতরে পড়েছে? আমাদের মধ্যে যাদের আয় মিনিমাম স্ল্যাব ক্রস করছে তারা পড়তেছে। প্রথম যদি আমার আর আপনার কথা বলি, 3.5 লক্ষ টাকা যখন আমাদের ইনকাম ক্রস করে ট্যাক্সেবল, তখন আমরা কর দেই। এর বাইরেও কিছু আছে যাদের বাধ্যবাধকতা আছে। বর্তমানে 45টা সেবা আছে, এই সেবাগুলো আপনাকে নিতে হলে আপনাকে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে, তা না হলে এই সেবাগুলো পাবেন না। যেমন আপনি বিদ্যুৎ বিল যদি নতুন করে বিদ্যুৎ লাইন নিতে চান, ইনকাম ট্যাক্সের রিটার্নের কপি দিতে হবে। আপনি সঞ্চয়পত্র কিনবেন 5 লক্ষ টাকার উপরে, তাহলে রিটার্নের কপি দিতে হবে, তাহলে আপনি পাবেন না। গ্যাস লাইন নিতে যান, পাবেন না। আপনি ব্যাংক লোন 20 লাখ টাকার উপরে নিতে যান, আপনি যদি প্রুফ না দেন রিটার্ন সাবমিট করছেন, আপনি পাবেন না। আপনার ট্যাক্স আসুক আর না আসুক আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। এখন আমরা অনেকেই মনে করতে পারি এই রিটার্ন সাবমিট করাই ট্যাক্স দেয়া, না। আপনার যখন ট্যাক্সের স্ল্যাবে পড়বে তখনই আপনাকে ট্যাক্স দিতে হবে, আদারওয়াইজ আপনাকে ট্যাক্স দিতে হবে না, কিন্তু রিটার্ন সাবমিটটা ঠিকই করতে হবে। আর রিটার্ন সাবমিট আসতে পারে, যে রিটার্ন সাবমিটটা কি? রিটার্ন সাবমিট হলো একটা ডিক্লারেশন, একটা ফিনান্সিয়ার বা একটা অর্থ বছরে আমাদের কি পরিমাণ ইনকাম হয়েছে, কি পরিমাণ আমার বিনিয়োগ আছে, কি পরিমাণ আমার ব্যয় হয়েছে, কি পরিমাণ বছর শেষে আমার সম্পদ এবং দায় রয়েছে, তার একটা লিস্ট দেয়া, যে আমার এই জিনিস আছে আর আমার এই ইনকাম হচ্ছে, এর মধ্যে ট্যাক্স প্রযোজ্য হইলে হবে, না হইলে নাই। জাস্ট একটা ডিক্লারেশন ফর্ম। আমরা যারা সাধারণ মানুষ, আমরা সাধারণত ইনকাম ট্যাক্স এর ব্যাপারে খুবই ভীত। আমি নিজেও ভীত, স্বাভাবিকভাবেই। অনেক ইস্যু আছে এখানে। এবং আমি যখন ব্যক্তিগতভাবে আমার ইনকাম ট্যাক্স ফাইলকে প্রসেসিং করতে গিয়েছিলাম, তখন অনেক ঝামেলাই মনে হয়েছে আমার কাছে। সবার কাছে এটা মনে হয়। তা আমাদের মতো সাধারণ মানুষের জন্য কি ইনকাম ট্যাক্সের এই প্রসেসিংগুলো করে অনেক ঝামেলার মনে হয় না আপনার কাছে? নির্দ্বিধায় ঝামেলা। আর যতটা ঝামেলার কাজ, এর চেয়ে বেশি মার্কেটে মানুষের মাঝে একটা ভীতি ভাব আছে যে এটা এরকম, এটা এইরকম। অনেকে এই গেলে ট্যাক্সে আমি যদি এই টিআইএন করি আমাকে রিটার্ন সাবমিট করতে হবে, এবং এটার একটা স্পেসিফিক ফর্ম আছে, পাই টু পাই ফিল আপ করতে হবে। ভুলভ্রান্তি হলে ট্যাক্স অফিসার ধরবে, আবার রিটার্ন দিতে গেলে অফিসিয়াল একটা খরচ আছে, আমার ট্যাক্স দিতে হবে। মানে খাতাতে নাম লেখানো মানে আমার বাড়তি পেরেশানি শুরু, এটা অনেকে মনে করে। এর মূল কারণ হলো আমাদের সচেতনতার অভাব। আমরা ট্যাক্স দিলে কি হয়, এই ট্যাক্সটার ব্যবহার আসলে কিভাবে হচ্ছে। আমি যদি ট্যাক্স না দিই আসলে দেশ যে উন্নত হবে না, এটা অনেকে আমরা জানি না। আবার অনেকের মধ্যে এই অবিশ্বাসটা জন্ম নিয়েছে যে এই আমার ট্যাক্সটা নিয়ে প্রপার ইউটিলাইজ হয় না। এটা আমরা জানি যে বিভিন্ন সময় দুর্নীতির যে চিত্র দেখেছি তাতে করে এটা চলে আসে। তো এই সমস্ত জিনিসের কারণেই এই ভীতিটা দূর হয়েছে। তবে এখন যে কেয়ারটেকার গভর্নমেন্টটা আসছে, বিশেষ করে এখন চেয়ারম্যান যে আব্দুর রহমান স্যার, গত বছর যেই মানে ই রিটার্নের যে সিস্টেম ছিল, এই চেয়ারম্যান স্যার আসার মানে আমূল পরিবর্তন হয়েছে। যেন আমি দেখেছি, আমি এই শুধু ই রিটার্নের উপরেই 9টা কোর্স পরিচালনা করছি আমি পার্সোনালি। এটা কিন্তু আমার নিজের প্রোফাইল থেকে 9টা কোর্স পরিচালনা করছি অল্প সময়ের মধ্যে, জাস্ট 2 মাসের মধ্যে আমি 9টা কোর্স পরিচালনা করছি। তো প্রতিনিয়ত, এবং আমি যতবার ফোন দিয়েছি, যে ফিডব্যাক পেয়েছি, যেখানে যেখানে সমস্যা তাদেরকে জানাইছি, সাথে সাথে আপডেট।
তো এই যে পরিবর্তন, এই পরিবর্তনের ফলে ট্যাক্স পেয়ারদের মধ্যে যেই একটা মানে ভয় ভীতি ছিল এটা কিন্তু দূর হয়ে গেছে। এখন যে কোনো একটা সচেতন নাগরিক যার মোটামুটি শিক্ষাগত যোগ্যতা আছে এবং তার কনসেন্ট্রেশন থাকে, নিজে নিজে রিটার্ন সাবমিট করতে পারে, একেবারে খুব সহজ। আগে যেমন আপনাকে ম্যানুয়ালি ক্যালকুলেশন করা লাগতো, স্ল্যাব অনুযায়ী ফেলা লাগতো, এটা পাবেন কি পাবেন না, এখন তা কিছুই করতে হয় না। আপনি আপনার ডাটা এন্ট্রি দিবেন, অটোমেটিক্যালি ট্যাক্স ক্যালকুলেশন হয়ে যাবে, অটোমেটিক্যালি রিবেট ক্যালকুলেশন হয়ে যাবে। এখন আর কোনো জটিলতা নেই। এখন কনসেন্ট্রেশন থাকলে খুব সহজে আপনি নিজের ট্যাক্স নিজে সাবমিট করতে পারবেন, শুধু একটু জানতে হবে। আচ্ছা, আমি ধরেন ৫ লাখ টাকা বেতন পাচ্ছি, আমি স্ল্যাবে পড়েছি, এখন আমার ফিনান্সিয়াল শেষে আমার কাজ কি? এই ৫ লাখ টাকা আপনি স্যালারি খাত থেকে মোট প্রাপ্তি না নেট প্রাপ্তি, এটা একটা ইস্যু আছে। ধরলাম আমরা আমাদের নেট প্রাপ্তি না, আমার নেট প্রাপ্তি, মোটের মোট না, নেট প্রাপ্তি। নেট প্রাপ্তি হলে তো এখানে ওই আরেকটা ইস্যু আছে, গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট। গভর্নমেন্টের জন্য এক সুবিধা, নন গভর্নমেন্টের জন্য এক সুবিধা। আপনি যদি ধরে নিলাম আপনি বেসরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী হলে বর্তমান আইন অনুযায়ী 3/1 আপনার মোট বেতনের 3/1 অথবা 4.5 লাখ টাকা পর্যন্ত আপনি অব্যাহতি সুবিধা পাবেন। এই টাকাটা বাদ দেওয়ার পরে বাকি টাকাটা যদি আপনার ট্যাক্সেবলের মধ্যে পড়ে আপনি ট্যাক্স দিবেন, না হলে দিবেন না। আর সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের বেসিক্যালি বেসিক স্যালারিটা আর বোনাসটা ট্যাক্সেবল, বাকিটা সব এক্সাম্পটেড। এখানে একটু গ্যাপ রয়ে গেছে, এটা আমি বিভিন্ন সময় বলছি। এই আসলে বৈষম্য দূর করা দরকার। সেও চাকরিজীবী, বেসরকারিও চাকরিজীবী, এটা একটা বড় ধরনের বৈষম্য। তো এই বৈষম্যটা দূর করা দরকার। যখনই আপনার ওই স্ল্যাবে পড়বে আপনার, তখন ওই অর্থ বছর শেষে পরের, আমার একটা হলো অর্থ বছর, প্রত্যেকটা জুলাই টু জুন আমাদের দেশে অর্থ বছর আপনি জানেন, যেই বছর ইনকাম হয় ওই ইনকাম ইয়ারের পরের বছর এসে ট্যাক্স ডে আছে, এই ট্যাক্স ডে এর মধ্যে রিটার্নটা সাবমিট করতে হবে। আর আমাদের জন্য স্বাভাবিক করদাতা যারা স্বাভাবিক মানুষ, এই স্বাভাবিক করদাতার জন্য ট্যাক্স ডে হলো 30শে নভেম্বর, যদি গভর্নমেন্ট পরবর্তীতে না বাড়ায়। তো 30শে নভেম্বরের মধ্যে আমরা রিটার্নটা সাবমিট করবো। রিটার্নটা সাবমিট করলে আমরা আইনে যে সুযোগ সুবিধা আছে সেগুলো পাবো। মাঝখানে আপনি একটা কথা বললেন যে 4.5 লাখ টাকার বেশি হলে তারপরে এমনটা কি, হিসাবটা কি এভাবে হয় যে 4.5 লাখ টাকা পর্যন্ত মাফ, তারপরে আমি 5 লাখ টাকা কামাই, মানে ধরেন আমি নেট পাচ্ছি 5 লাখ টাকা, 4.5 লাখ টাকা আমার স্ল্যাব, তার মানে 50,000 টাকা বাকিটা থাকছে। এখন কি আমি 50,000 টাকার উপরে দেবো না পুরো 5 লাখ টাকার উপরে দেবো? না, এখানে আমি যেটা বলছি সেটা হলো আপনার যে 5 লাখ টাকা, 5 লাখ টাকার মধ্যে 1/3, আমি রাউন্ড করলাম 6 লাখ টাকা, 6 লাখ টাকা ইনকাম, 50,000 টাকা করে মাসে। এই 6 লাখ টাকার মধ্যে 1/3 2 লাখ টাকা অথবা 4.5 লাখ টাকা, দুইটার মধ্যে যেটা ছোট সেটা আপনি অব্যাহতি পাবেন। তার মানে আপনার যে 6 লাখ টাকা ইনকাম, 6 লাখ টাকাতে প্রথম 2 লাখ টাকা আপনার বাদ চলে যাবে, এটা ট্যাক্সেবল ইনকামের মধ্যে আসবে না, বাট গ্রস ইনকামে আসবে। হ্যাঁ, তো এই 4 লাখ টাকার উপর আপনার ট্যাক্স কম্পিটিশন হবে। তাহলে 3.5 লাখ টাকা পর্যন্ত আপনি অব্যাহতি পেয়ে যাবেন। তারপর যে স্ল্যাব 3.5 লাখ টাকা পর্যন্ত 0%, পরের 1 লাখ টাকা পর্যন্ত 5%, তারপরে 4 লাখ টাকা পর্যন্ত 10%, এরপরে 5 লাখ টাকা 15%, পরের 5 লাখ 15%, রেস্ট অফ অ্যামাউন্ট হলো 5 লাখ 20%, রেস্ট অফ অ্যামাউন্ট 25%। এটা গত বছর পর্যন্ত ছিল। এখন যে ইনকাম ইয়ার চলতেছে, এই ইনকাম ইয়ারে একটা স্ল্যাব বাড়ছে, 25% থেকে 30% চলে গিয়েছে। তো আপনার 4.5 লাখ টাকা যেটা বললে, এই 6 লাখ টাকা, 6 লাখ টাকার মধ্যে যদি 2 লাখ টাকা চলে যায় 4 লাখ টাকা, 4 লাখ টাকার প্রথম 3.5 লাখ টাকা চলে গেল, 50,000 টাকা, 50,000 টাকার মধ্যে 5% স্ল্যাব 2,500 টাকা আসে। কিন্তু এখানে একটু আইন আছে যে মিনিমাম ট্যাক্স আপনাকে দিতে হবে, যেটা ঢাকা এবং চিটাগং সিটি কর্পোরেশনের জন্য 5,000 টাকা, আদার সিটি কর্পোরেশনের জন্য 4,000 টাকা, আর জেলা শহরগুলোর জন্য সিটি কর্পোরেশনের বাইরে যেগুলো আছে মিনিমাম ট্যাক্স 3,000 টাকা। তখন আপনি যদি ঢাকা সিটি কর্পোরেশন হয়ে থাকেন, আপনার যদি 2,500 টাকা ট্যাক্সের স্ল্যাবে আসেও আপনাকে মিনিমাম 5,000 টাকা দিতে হবে। এটাকে বলে ন্যূনতম। আচ্ছা, আপনি টিনের কথা বলছিলেন, টিন আর ট্যাক্স রিটার্ন কি একই জিনিস? অনেকে মনে করে টিন মানেই ট্যাক্স রিটার্ন, বিষয়টা আসলে কেমন? না, টিআইএন এবং ইনকাম ট্যাক্স রিটার্ন দুটা সম্পূর্ণ আলাদা। টিআইএন মানে একটা অ্যাকাউন্ট নাম্বার, আপনি এই সিস্টেমে ঢোকার জন্য আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়। টিআইএন এর মাধ্যমে ল্যাবোরেশন যদি করি, ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, আমরা যেমন ব্যাংকে একটা অ্যাকাউন্ট করে নাম্বার দেয়, এটাও একটা নাম্বার। আর যেটা ট্যাক্স রিটার্ন, এটা তো একটা ডিক্লারেশন ফর্ম, যেখানে আমার একটা অর্থ বছরের মোট কি পরিমাণ আয়, ব্যয়, ইনভেস্টমেন্ট এবং অ্যাসেট লায়াবিলিটিস কি আছে তা দিতে হয়। যারা ফ্রিল্যান্সার, সাধারণত অনেকে এখন ফ্রিল্যান্সার আছে বা উদ্যোক্তাও আছে কিছু, এরাও কি ট্যাক্স রিটার্নের আন্ডারে পড়ে? জি, সবাই? হ্যাঁ, সবাই পড়ে। কারণ আইনের যে আয়ের যে 7টা খাত আছে, এই 7টা খাতের মধ্যেই সবার ট্যাক্স কম্পিউটেশন হয়। যদি সে অব্যাহতি সুবিধা পায়, অব্যাহতি সুবিধা পাবে, তার ট্যাক্স আসবে না, বাট তাকে রিটার্ন সাবমিট ঠিকই করতে হবে।
আচ্ছা, বাংলাদেশের মানুষ সামগ্রিকভাবে ট্যাক্স বা এই ধরনের বিষয়গুলো নিয়ে খুবই ভয় পায়, এটার মূল কারণ কি বলে মনে হয় আপনার, যেহেতু আপনি এই সেক্টরে কাজ করছেন? সচেতনতার অভাব। সচেতন হলেই কি সবাই ট্যাক্স দিবে বলে মনে হয়? হ্যাঁ, এবং গভর্নমেন্টের বেশ কিছু জায়গাতে মানে আরো প্রযুক্তিগত দিক দিয়ে আরো ইমপ্লিমেন্ট করতে হবে, তা না হলে হবে না। কিভাবে হবে না? একে তো ওই যে সাধারণ মানুষ ভয় পায় যে এখানে গেলেই আমার ট্যাক্স দিতে হবে, একটা বাড়তি খরচের চাপ বেড়ে যায়। তারপরে যে বললাম বিশ্বাসের অভাব, যে আমি টাকাটা দিলে টাকাটা সঠিক ইউটিলাইজ হয় না, আর মানুষ জানে না ট্যাক্সটা নিয়ে আসলে সরকার কি করে। এই ট্যাক্স নিয়ে যে আমাদের এই যে রোডঘাট হইতেছে, আমাদের যে জাতীয় নিরাপত্তা হইতেছে, আমরা এই যে বিদ্যুৎ এখন এত পাচ্ছি, কোথা থেকে আসতেছে? এই ট্যাক্স নিয়ে, এই ট্যাক্স দিয়ে গভর্নমেন্ট এই উন্নয়নমূলক কাজগুলো করতেছে, এটা মানুষ জানে না। তার টাকাটা কি হয় এটা জানতেছেন। আর এটা বাড়ানো কখন সম্ভব? যখন জায়গায় জায়গায় আমাদের এনআইডি যেমন জায়গায় জায়গায় কাজে লাগতেছে, এনআইডি স্যার আমরা এখন কোনো লিগাল কাজই করতে পারতেছি না। তো এই ট্যাক্সটা একটা সময় এরকম পর্যায়েই চলে আসবে, তখন মানুষ ওই যে না বুঝলেও সিস্টেমের কারণে দিতে বাধ্য থাকবে। এখন কিন্তু দিচ্ছে, অনেকেই জানে না। যেমন সঞ্চয়পত্র কিনলে সঞ্চয়পত্রের উপর ট্যাক্স 5 লাখ টাকার উপর 5% পর্যন্ত কাটে, 5 লাখ টাকা ক্রস করলে 10% ট্যাক্স কাটে। তার মানে 10% ট্যাক্স দিয়ে দিচ্ছে, সে জানে না। এবং ব্যাংকে যাদের ইন্টারেস্ট পায় তার উপর তারা যদি রিটার্নের কপি সাবমিট করে তখন 10% কাটে, আর রিটার্ন সাবমিট না করলে 15% কাটে। তারা মনে করে আমি কিন্তু ট্যাক্স কিন্তু একটা ভালো অ্যামাউন্ট ট্যাক্স এখানে দিচ্ছে। তো এইটা কিন্তু তারা জানে না। মানে আমাদের আইনেরও একটু জটিলতা আছে, কোন জিনিসকে ওই সহজভাবে উপস্থাপন করে না, কঠিনভাবে উপস্থাপন করে, যার জন্য মানুষ বেশি ভয় পায়। তো সব মিলে এই কয়েকটা সেক্টরে যদি গভর্নমেন্ট কাজ করে, মানুষ আসলেই ট্যাক্স দিতে এনকারেজ হবে। অনেকেই কিন্তু বলে যে আসলে গেলে কি জরিমানা হবে, কি এই করতে হবে সেই করতে হবে, এই সমস্ত কারণে অনেকে আগ্রহ থাকার পরেও যায় না। এটা কারণটা কি মনে হয়? আচ্ছা, জরিমানা হবে, আমরা জানি ইনকাম ট্যাক্স একটা আইন, দেশের একটা আইনের একটা, এটাও একটা অংশ। অনেকগুলো আইন আছে একটা দেশের, আমাদের সংবিধান অনুযায়ী অনেকগুলো আইন আছে, তো ইনকাম ট্যাক্সও একটা অংশ। তো আমরা এটাও জানি আইন মান্য না করলে আমাদেরকে শাস্তি পেতে হবে। এখন আপনার ট্যাক্সেবল ইনকাম আছে, আপনি ট্যাক্স দিচ্ছেন না, তাহলে আপনার পানিশমেন্ট পেতে হবে। তো এই ভ্যাট এবং এই ট্যাক্স খাতে পানিশমেন্টটা কি আর্থিক দণ্ড, ঠিক আছে? এখন আপনি টিআইএন একটা কোনো কারণে করেছেন, কয়েক বছর রিটার্ন সাবমিট করেন নাই, যখন ধরবে তখন তো আপনার সবগুলো রিটার্নই সাবমিট করবেন আর্থিক দণ্ড দিয়ে। আবার আপনার টিআইএন আছে, আপনি রিটার্ন বিগত বছর করে আসছেন, এখন করতেছেন না, আপনি মনে করতেছেন আপনার ইনকাম নাই, করতেছেন না, কিন্তু সেটাও আপনাকে দণ্ড পেতে হবে। যদি দণ্ড না দেয় আমরা কেউ রিটার্ন সাবমিট করব না। না, এখন একটা জিনিস হতে পারে না যে আমার হয়তো গত বছর ইনকাম ছিল, এই বছর আমি কোনো কিছু করছি না, আমার কোনো ইনকাম নাই, সেই ক্ষেত্রে কি হবে? এটা অবশ্যই আপনাকে বলে নাই আপনার ইনকাম না থাকলে ইনকাম ট্যাক্স দেওয়া লাগবে। আপনার যখন ট্যাক্সেবল ইনকাম আছে তখনই আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হবে। সেই ক্ষেত্রে ওনার এটা অ্যাডজাস্টমেন্টটা কিভাবে করে? কিন্তু না, ওই যে বললাম যে আপনার ধরুন 3.5 লাখ টাকার নিচে ইনকাম আছে, তারপর ট্যাক্স দিতে হবে না, কিন্তু আপনার প্রসেসটা মেনটেন করে যাওয়া লাগবে, ডিক্লারেশনটা ঠিকই দিয়ে যাওয়া লাগবে, রিটার্নটা দিয়ে যাওয়া লাগবে। তা না হলে তো এগুলো সবাই এই ইগনোরিটি সবার মধ্যে ঢুকে যাবে। আমি মিনিমাম পেমেন্টটা দিতে হবে না, তাহলে শুধু ডিক্লারেশনটা, ফর্মটা সাবমিট করতে হবে। আপনার এই ক্ষেত্রে আয় এত, এই ক্ষেত্রে ব্যয় এত, এই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট থাকলে দিবেন, না থাকলে না, আর আপনার এই অ্যাসেট আছে, এই ডিক্লারেশন একটা ফর্ম, ওই ফর্মটাকে তথ্যগুলো দিতে হবে, তথ্যগুলোই দেয়া, কোনো টাকা আপনার পকেট থেকে দিতে হবে। যেটা শুরুতে বলেছিলেন এখন অনলাইনে করা যায়, রাইট। আচ্ছা, অনেকেই তো আছে যারা নিজেদের আয়কে গোপন করে, অনেকেই আছে। এখন কি এরকম কোনো অনলাইনে সিস্টেম চালু হয়েছে যে এনআইডি দিয়ে সবকিছু জানা যাচ্ছে, বা এরকম কিছু যে লাইক আমি ব্যাংকে কত ট্রানজ্যাকশন করলাম, কোন কার্ডে কত ট্রানজ্যাকশন করলাম, সবকিছু এখন এনবিআর এর কাছে যাচ্ছে, এরকম কি প্রসেসটা করা হয়েছে এখন পর্যন্ত? এখনো এটা প্রসেস হয় নাই, তবে এখন লিঙ্ক করছে কয়েকটা ক্ষেত্রের সাথে। সেটা হলো রাজুকের সাথে যে অনুমোদিত বিল্ডিং গুলো আছে, দিলে চলে আসে। সঞ্চয়পত্র অধিদপ্তরের সাথে সঞ্চয়পত্র নাম্বারটা দিলেই চলে আসে। বিআরটি এর গাড়ির নাম্বারটা দিলে চলে আসে, একটা টোকেন আছে, টোকেন নাম্বারটা দিলে চলে আসে। এগুলো লিঙ্ক করছে, কিন্তু এই লিঙ্ক মানে যে তার সকল তথ্য পেয়ে যাচ্ছে তা না। এখন সামনে হয়তো এই জিনিস আসবে, আমার বিশ্বাস, যে আলোচনা চলতেছে। আমি যখন আমার এনআইডি দিয়েই তো টিআইএন করি, যখন টিআইএন ঢুকলাম, আমার এনআইডির সাথে লিঙ্ক করা যে কয়টা সেক্টর আছে যাদের সাথে কানেক্ট করা থাকবে, অটোমেটিক্যালি আমার ডাটাটা চলে আসবে। আমি যখন রিটার্নে ঢুকলাম, আমার কয়টা ব্যাংক অ্যাকাউন্ট আছে শো করবে, আমার কয়টা গাড়ি আছে শো করবে, আমার কি জমি জমা আছে শো করবে, এই প্রসেসটা চলে আসবে। কিন্তু ইতিমধ্যে নাই, আপনি যে প্রশ্ন করছেন এখনো পর্যন্ত নাই। তবে এখন যখন প্রয়োজন মনে করে ট্যাক্স অথরিটি, তারা সংশ্লিষ্ট অধিদপ্তরকে বা বিভাগকে চিঠির মাধ্যমে দিয়ে তাদের কাছ থেকে নিতে পারে।
এবং ব্যাংক অ্যাকাউন্ট তারা জব্দ করতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাও নিয়ে নিতে পারে। আমার অ্যাকাউন্টে টাকা আছে, আমি কোনো ক্লেম করছি, গভর্নমেন্ট আমার কাছ থেকে ট্যাক্স পারপাস টাকা চায়, ওইটা স্তব্ধ করে গভর্নমেন্ট যে টাকা পায় ওই টাকা নিয়ে যেতে পারবে। এই রাইটস অথরিটির আছে। মধ্যবিত্তরা মনে করে যে তারাই শুধু ট্যাক্স দেয়, বড় লোকরা ট্যাক্স দেয় না, আসলে কি এটা সত্যি বা যৌক্তিক? এটা না, কখনোই না। আপনি বড় বড় প্রতিষ্ঠান যাই দেখেন, অধিকাংশ কিন্তু বড় লোকদের, মধ্যবিত্তদের অধিকাংশ মধ্যবিত্ত কিন্তু সার্ভিস হোল্ডার। তো সার্ভিস হোল্ডাররা তারা ওই সোর্সেই বেসিক্যালি ট্যাক্সটা দিয়ে থাকে। বা ব্যবসায়ীরা একটা, তার ব্যবসায়ীর দিকেও দেখেন যদি একটু মধ্যবিত্ত উচ্চবিত্তই বেশি এবং তাদের ট্যাক্সের স্ল্যাব কিন্তু হাই। তো এই দৃষ্টিকোণ থেকে আমার মধ্যবিত্ত পরিমাণ বেশি করলেও বিজনেসের থেকেই তো গভর্নমেন্টের ইনকামটা বেসিক্যালি বেশি। আর বিজনেস যারা করে তারা অবশ্যই মধ্যবিত্ত না, এরা উচ্চবিত্ত পর্যায়ে পড়ে। যদি তাদের একটা প্রতিষ্ঠান, তারা পার্সোনালি যেমন ট্যাক্স দেয় এবং প্রতিষ্ঠান থেকেও দেয়, তো ওই হিসাব করলে আসলে উচ্চবিত্তরাই বেশি দিচ্ছে। অনেকে বাইরে থেকে রেমিটেন্স পাঠায়, আসলে রেমিটেন্সের উপরে কোনো ট্যাক্স কালেকশন করা হয় না। আমাদের যারা কি শ্রমিক যারা যাচ্ছে, ওই তারা যে রেমিটেন্সটা পাঠায় ওটা পুরোপুরি ট্যাক্স ফ্রি। বা আমরা যারা ফরেন রেমিটেন্স কালেক্ট করি বিজনেসের মাধ্যমে, ওইখানেও বেশ কিছু ট্যাক্স ফ্রি আছে। আর মানে অধিকাংশ এক্সেপশনাল কিছু আছে ট্যাক্স আছে, আর অধিকাংশ ট্যাক্স ফ্রি। তাহলে যে নতুন যে ট্যাক্স দিতে চাচ্ছে বা শুরু করছে, সে কিভাবে শুরু করবে প্রসেসটা? যদি কি আগ্রহী হয় সেই ক্ষেত্রে প্রসেসটা কি হতে পারে? মানে নতুন যেই আসতে চায় সে যদি ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে বা সে নিজ ইচ্ছায় ট্যাক্স দিতে চায়, সেক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে তাকে টিআইএন করতে হবে, ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বারটা নিতে হবে। এটা কি কারো কাছে গিয়ে করতে হবে না নিজে করতে হবে? অনলাইনই করা যায় এখন, সব লিখলেই চলে আসে। ওইখানে একটা প্রসেস আছে, আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনার এনআইডি দিয়ে আপনি হলো অনলাইন সিস্টেমে নিজেই নিজের সর্বোচ্চ 10 মিনিট সময়ের মধ্যে আপনি নিজের টিআইএনটা কালেক্ট করতে পারেন। আবেদন করে সাথে সাথেই দিয়ে দেয়। ওই টিআইএন পাওয়ার পরেই আপনি 2 মিনিট পরেই আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারেন। সেটাও এখন অনলাইনে। আগামী জুলাই থেকে টোটাল রিটার্ন প্রসেসটা অনলাইনে চলে যাচ্ছে। এই যে আমাদের মধ্যে যে ভয়টা আছে, এই ভয়টা দূর করার জন্য গভর্নমেন্ট চাচ্ছে যে কোনো ট্যাক্স পেয়ারকে ট্যাক্স অফিসে যেতে হবে না, যে হয়রানির জন্য যাইতে চায় না, এটা দূর করে দিয়েছে মোটামুটি। গত বছর ট্রায়াল বেসিসে 4টা সিটি কর্পোরেশন ইমপ্লিমেন্ট করছে আর গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারের উপর ইমপ্লিমেন্ট করছে। এই জুলাই থেকে মোটামুটি সকল ট্যাক্স পেয়ার উপর সাবমিট করবে। ব্যবসায়ীরা বাদ আছে, ব্যবসায়ীদেরকেও রিটার্ন সিস্টেমে নিয়ে আসবে। তার মানে এখন কিন্তু ভয় নাই, এখন চাইলেই আপনার নিজেই ঘরে বসে অনলাইনে রিটার্ন সাবমিট করতে পারবে। বাইরে বিভিন্ন দেশে দেখা যায় যে যারা ট্যাক্স দেয়, আমি যেমন ইতালির ক্ষেত্রে বলতে পারি, ইতালিতে আমাদের এক বন্ধু আছে, সে বললো সে ইচ্ছা করে ট্যাক্স দেয়। আমি বললাম কেন তুমি ইচ্ছা করে? সে ইতালিয়ান। বললো যে দেখো আসলে আমি যদি এখানে ইতালিয়ান ট্যাক্স দিই, আমার নাম যদি লিস্টে থাকে, তাহলে আমি গভর্নমেন্টের কাছ থেকে সব রকম ফ্যাসিলিটি পাবো, যারা ট্যাক্স দেয় না তারা ওই সুবিধাগুলো পাবে না। কিন্তু আমি দেওয়ার কারণে, ট্যাক্সটা দেওয়ার কারণে, আমার ফাইলটা ওকে থাকার কারণে বা আমার নামের সাথে ট্যাক্স পেয়ার হিসাবে থাকার কারণে আমি সুবিধাটা পাবো। পৃথিবীর বিভিন্ন দেশে আবার ব্যাংকে ফ্যাসিলিটি দেয়, এখানে ফ্যাসিলিটি দেয়, ওখানে ফ্যাসিলিটি দেয়, বা বিভিন্ন গভর্নমেন্ট বিভিন্ন অফারও দেয় যারা ট্যাক্স পে করে। বাংলাদেশে কি কোনো এরকম পলিসি বা প্ল্যানিং আছে, বা এখন আছে এক্সিস্টিং, বা সামনে কোনো কিছু প্ল্যানিং আছে কি? আছে, হয়তো ওদের দেশের আমি পুরোটা জানি না কেমন আছে, বাংলাদেশও আছে। আমি যদি ট্যাক্স রিটার্ন সাবমিট করি এই প্রুফটা, অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ব্যাংকে দিই, আমার কিন্তু 5% ট্যাক্স বেঁচে যাচ্ছে। কিরকম এটা? আমি যদি রিটার্নের কপি দেই, আমি ট্যাক্স রিটার্ন করে সাবমিট করে এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ব্যাংকে দেই, তাহলে আমি যে ইন্টারেস্টটা পাবো, এই ইন্টারেস্টের উপর 10% ট্যাক্স কাটবে, তা না হলে 15% কাটবে। ওই এমন অনেক ব্যক্তি আছে যাদের যে লিকুইড মানি আছে, তারা ব্যাংকে টাকা ফেলে রাখছে, এফডিআর করে রাখছে, তার থেকে ইন্টারেস্ট পায়। আমার অনেক ক্লায়েন্ট আছে যে সে 6-7 লাখ টাকা শুধু ইন্টারেস্টই পাচ্ছে। এখন যে ব্যক্তি 6 লাখ টাকা ইন্টারেস্ট পাচ্ছে, সে যদি রিটার্নের কপি দেয়, তাহলে তার ইন্টারেস্ট এর উপর ট্যাক্স কাটবে 10%, মানে 60,000 টাকা কাটবে। আর যদি না দিলে তার কাছ থেকে কাটতেছে 90,000 টাকা। 35% ট্যাক্স কিন্তু এখানে সেভ হচ্ছে, পার্সেন্টেজ। আর আপনি ওভারঅল চিন্তা করলে 50% তার সেভ হচ্ছে। তো এটা তো একটা অ্যাচিভমেন্ট। এইরকম বিভিন্ন ক্ষেত্র আছে যে আপনি গ্যাস লাইন নিতে যান, যদি আপনি রিটার্নের কপি না দেন, আপনি কিন্তু লাইন নিতে পারবেন না। আপনি সুবিধা পাচ্ছেন, রিটার্ন যদি সাবমিট না করেন এই সুবিধাগুলো পাবেন না। এরকম অনেকগুলো সেক্টরই আছে এই সুবিধাগুলো দিচ্ছে। তারপরে তো যারা অনেক বেশি ট্যাক্স দেয় তাদেরকে একটা সম্মাননা গভর্নমেন্ট দিচ্ছে। ট্যাক্সের বিষয়ে যদি কেউ কোনো ভুল করে ফেলে, ইনফরমেশন ভুল, এই ভুল সেই ভুল, সেগুলো কি কোনো পেনাল্টি হয় নাকি এটা সহজেই সমাধান করার সুযোগ হয়? এটা দুইটাই ওয়ে আছে। যদি আমি যখন ভুল করি, আমি যখন নিজে বুঝতে পারবো, তখন আমি একটা সংশোধনী রিটার্ন সাবমিট করতে পারবো। তো সাবমিটের একটা সময় আছে, আমি 180 দিনের মধ্যে সাবমিট করতে পারবো। ধরুন 6 মাস যদি আমরা ফিগারে বলি, ক্যালেন্ডার মাস না, এটা অ্যারাউন্ড 180 দিন, মানে 6 মাস। এই 6 মাসের মধ্যে আমি সংশোধনী দিতে পারবো। তবে একটু শর্ত আছে, এর আগে যদি আমার ফাইল অডিটে পড়ে যায় তখন পারবো না, দুইটা শর্ত আছে। তা না হলে আমি সংশোধনী দিতে
দিতে পারবো। যদি দেখা যায় যে আমি ভুল করছি, আমার ট্যাক্স আসার কথা 1 লাখ টাকা, আমি দিচ্ছি 50,000 টাকা, 50,000 টাকা কম দিছি, তাহলে সংশোধন করে 50,000 টাকা পর্যন্ত দিয়ে দিলে আর কোনো ইস্যু নাই। এখন এটা ধরা পড়লো না, সে নিজে বুঝলো বা না বুঝেই সে সাবমিট করে দিল, এখানে সে ফাঁকি দিল, পরবর্তীতে ধরা পড়লে সে অবশ্যই পেনাল্টি তাকে গুনতে হবে। আচ্ছা, ভবিষ্যতে আপনি অলরেডি একটা কথা বলেছেন যে হয়তো বা ডিজিটালাইজেশন জুলাই থেকে হয়ে যাবে, এটা একটা অনেক বড় পরিবর্তন। এটা ছাড়া ট্যাক্সের ক্ষেত্রে আরো কোনো পরিবর্তন আসছে, বড় পরিবর্তন যেটা জানা আছে আপনার? ভ্যাট এবং ট্যাক্স দুইটার ক্ষেত্রে আগে আমাদের আইনের একটা পরিবর্তন আসছে। ইনকাম ট্যাক্সের আইনের পরিবর্তন হয়েছে 23 সালের 1 জুলাই থেকে, ইমপ্লিমেন্ট হয়েছে 22 জুনে আইনটা পাস হয়েছে সংসদে, আর 1 জুলাই থেকে। তো আগের আইনটা ছিল ইংরেজিতে, আইনটা করছে বাংলাতে, এবং বেশ কিছু পরিবর্তন আসছে। কারণ আমাদের দেশ যত উন্নত হচ্ছে, অর্থনৈতিক দিক দিয়ে তো উন্নত অবশ্যই হচ্ছে, এবং এই যে জেনারেশন গ্যাপ, মানুষের মধ্যে চাহিদা, শেখার চাহিদা পরিবর্তনশীল, এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে আইনটা পরিবর্তন হয়েছে। আগের ইনকাম ট্যাক্সের যে আইনটা ছিল সেটা হলো 1984 সালের আইন। এই 16 আর এখানে 39 বছর পরে কিন্তু আমাদের আইনের পরিবর্তন আসছে। এবং ভ্যাটের ক্ষেত্রেও 91 সালের আইন ছিল, যেটা 2012 সালে আইনটা পাস হয়, এইটা 2019 সালের 1 জুলাই থেকে ইমপ্লিমেন্ট হয়েছে। এখানেও বেশ পরিবর্তন আসছে। আর ডিজিটালাইজেশনও আসলে মানে গত বছর থেকে সবচেয়ে বেশি পরিবর্তন আসছে। সামনে আমাদের শুধু এই ইনকাম ট্যাক্স রিটার্ন, ভ্যাট রিটার্ন, আরো অনেকগুলো রিটার্ন আছে। যেমন ব্যবসায়ীদের ক্ষেত্রে উইথ হোল্ডিং রিটার্ন, এটা এখন আমাদের ফিজিক্যালি গিয়ে দিতে হয়, কিন্তু সামনে এটা অনলাইন সিস্টেম নিয়ে আসবে, তখন এই হেসেলগুলো আরো কমে যাবে। এবং টিডিএস দেওয়ার ক্ষেত্রে যে আমরা আগে ব্যাংকে গিয়ে ট্রেজারি চালান জমা দিতাম, এখন কিন্তু আমরা ঘরে বসেই অনলাইনে করতে পারি। চাইলে ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট করতে পারি, আমি মোবাইল ফাইন্যান্সিং প্রতিষ্ঠানগুলো বিকাশ নগদের মাধ্যমে করতে পারি, আর চাইলে আমি ব্যাংকে গিয়েও জমা দিতে পারি। তবে এখন টোটালটাই অনলাইন প্রসেসে চলে আসছে। আপনি একজন ট্যাক্স বা ভ্যাট এক্সপার্ট হিসেবে আপনার দৃষ্টিতে সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় ভুল কি? এই ট্যাক্স ভ্যাট নিয়ে সাধারণ মানুষের মধ্যে কি ভুল যেটা আপনি মনে করেন? এটা তো কঠিন প্রশ্ন। মানে সাধারণ মানুষের মধ্যে ভুল কি? প্রথম ভুল হলে আসলে মানুষ মানে ওই বিষয়টা সম্পর্কে জানতে চায় না, মানে এটা করলে কি হবে, না করলে কি হবে। ভুল না, এটা আসলে কি মানে আমরাই আসলে এই ফিল্ডে যারা আছে, সরকার হোক, সচেতন করতে পারে না। তাও এখন আগের চেয়ে বেশ সচেতন করতেছে, জায়গায় জায়গায় জানান দিতেছে। প্রথম হচ্ছে জানাইতে হবে, আসলে মানুষকে সচেতন করতে হবে। যদি জানাইতে পারে এটার কি সুবিধা কি অসুবিধা, তাহলে মানুষ এই ট্রেকে চলে আসবে। আর যেগুলো কমন মানুষ ভুল করলে, একটা যদি ইনকাম ট্যাক্স রিটার্নই সাবমিট করতে যায়, একটা কমন ভুল, ইচ্ছা মতো মনের মাধুর্য মুশিয়া দিয়ে দিল, সে তার অনেক অ্যাসেট আছে, সে অ্যাসেট দেখাইতে চায় না। অনেকেই ভাবে যে আমি আমার অ্যাসেট দেখালে অ্যাসেটের উপর ট্যাক্স দিতে হবে, মানে এই ভ্রান্ত ধারণাটা অনেকের আছে। তো এই সমস্ত ভ্রান্ত ধারণা থেকে বের হইতে হবে। কখন এটা সম্ভব? মানুষ যখন জানবে যে আমার 4 কোটি টাকা পর্যন্ত অ্যাসেট হলে আমার অ্যাসেটের কোনো ট্যাক্স দিতে হবে না, আর অ্যাসেটের উপর কোনো ট্যাক্স নাই, বেসিক্যালি আছে একটা সার চার্জ, মানে এক্সট্রা একটা ট্যাক্সেরই একটা পার্ট, ওটা সার চার্জ। তো কখন আপনার নেট অ্যাসেট যদি 4 কোটি টাকা ক্রস করে, তবে আমাকে সারচার্জ দিতে হবে একটা স্ল্যাব পর্যন্ত, 4 কোটি 1 টাকা থেকে 10 কোটি টাকা পর্যন্ত আমার নেট ট্যাক্সের, আমার যে ট্যাক্স আসে তার 10%। অথবা আমার যদি একাধিক গাড়ি থাকে তখন দিতে হবে, অথবা 8,000 আয়তন বিশিষ্ট বাড়ি থাকলে দিতে হবে। এটা প্রথম স্ল্যাব। তো এই পার্সেন্টেজ কিন্তু দেশে খুব বেশি না। তো আমরা সাধারণ মানুষরা যখন ভাবি যে আমার অ্যাসেট দেখালে ট্যাক্স দিতে হবে, তো এটা কেন হয়েছে? সে না জানতে পারার কারণে হয়েছে। গভর্নমেন্ট কোনোভাবেই তার এই আমজনতাকে জানাইতে পারে নাই, তার সদস্যকে জানাইতে পারে নাই যে এটা এই সুবিধা আছে, এটা দিলে কোনো রিস্ক নাই। তো এটা কিন্তু একটা এই যে মানে মানুষের জানার অভাব, সচেতনতার কারণেই এটা হয়েছে, বা গভর্নমেন্ট কোনোভাবে জানায় নাই। মাঝখানে যখন গভর্নমেন্ট ট্যাক্স কালেকশন নিয়ে খুব কড়াকড়ি শুরু করলো, বিভিন্ন জায়গায় মেশিন টেশিন দেওয়া শুরু করলো, এবং বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসতে শুরু করলো যে এরা শুধু নিজেরাই ট্যাক্সটা নিচ্ছে, গভর্নমেন্টকে দিচ্ছে না। আসলে কি এরকম যে তারা যে ডিভাইসটা ইউজ করছে বা যেটা করে, তারা কি নিজেরাই ট্যাক্সটা রেখে দেয়, নাকি মানুষ গভর্নমেন্টকে প্রপার জায়গায় পৌঁছাচ্ছে? মানে ব্যক্তিদের একটা অভিযোগ আছে সাধারণ মানুষের যে অনেকেই ট্যাক্স নিচ্ছে আমাদের কাছ থেকে, কিন্তু এটা পৌঁছাচ্ছে না বা পৌঁছায় না। আসলে কি সম্ভব এইটা? এই যে মাঝখান দিয়ে যেটা শুনছেন পজ মেশিন দিয়েছে, তো পজ মেশিনের মাধ্যমে যেটা দেয় সেটা গভর্নমেন্ট পায়, এটা নিয়ে কোনো ভুল নাই। কিন্তু পজ মেশিন ছাড়া নিজেদের গভর্নমেন্টের পজ মেশিন যেটা ইস্যু করলো, কিন্তু নিজেদের কেউ যদি পজ মেশিন ইউজ করে দোকানের জন্য, নিজেদের মতো বানায়, ওইটাতে এই ফাঁকি থাকার সম্ভাবনা অনেক বেশি। নিচ্ছে, দেখা যায় দিচ্ছে না, কারণ এটা ট্র্যাক করতে পারতেছে না। কিন্তু গভর্নমেন্ট যে মেশিনটা দিচ্ছে সেটা ট্র্যাক করতে পারছে। এটা পাঞ্চ করা মানে একটা বি ইনভয়েস করা মানে অটোমেটিক্যালি ট্যাক্স ক্যালকুলেশন করা, ওটা ইনভয়েস হয়ে যাওয়া মানে সিস্টেমে চলে আসে, সেটা ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই।
তো মাঝখানে যেটা আলোচনা আসছিল যে আপনারা যেখানে ট্যাক্স দেন না কেন নীল রঙের চালান নিবেন, এই কথাও চলতেছিল। আসলে আমরা তো সাধারণ ভোক্তা হিসেবে কিভাবে বুঝবো যে এটা গভর্নমেন্টের পজ মেশিন না সাধারণ নিজেদের পজ মেশিন? আচ্ছা, পজ মেশিন আসলে এটা বোঝার ওয়ে নাই, এটা ঠিক আছে, কারণ এই সেম টাইপের দেখতে একই টাইপের পজ মেশিন বিভিন্ন দোকানদাররা ইউজ করে, এটা বোঝাটা আসলে কঠিন। আর যেটা হইলো নীল পাতা, তো এখনো কিন্তু নীল পাতা বিদ্যমান, আমরা এটা মূসক চালান আর কি। তো এই মূসক চালানোর মধ্যে চাইলেও দুইটাই করা যায়, আপনি যেটা বলেন, চাইলে ফাঁকি দেওয়া যায়, চাইলে হলেই করা যায়। মানুষ একাধিক বই ইউজ করে, একটা গভর্নমেন্টকে দেখানোর জন্য ইউজ করে, আরেকটা আলাদা ইউজ করে। তো এই সমস্ত ফাঁকি ঝুঁকি আছে, এইগুলো যতক্ষণ মানে রিমুভ করা সম্ভব না, তো যতক্ষণ আমরা নীতিবান হই। আমরা নীতিবান না হইলে তাহলে এইগুলো পরিবর্তন সম্ভব না। দেশের পরিবর্তন তখনই সম্ভব আমার জায়গা থেকে, আপনার জায়গা থেকে নীতিবান হওয়া। আমরা যদি এই দুর্নীতি না করি, আমরা যদি প্রতারক না হই, তাহলে দেশ উন্নত অবশ্যই হবে। পৃথিবীতে যতগুলো দেশ আছে, আমাদের বাংলাদেশ এইসব প্রাকৃতিক অ্যাসেটে ভরপুর, কিন্তু শুধু আমাদের মানুষদের নৈতিকতার কারণে আমরা অনেক পিছিয়ে আছি। তাহলে এই স্বাধীনতার এত বছর পরে আমাদের অবস্থান থাকতো অনেক বেশি। আমরা যদি মালয়েশিয়ার সাথেও কম্পেয়ার করি, মালয়েশিয়া কত ডেভেলপ হয়েছে, কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। কারণ একটা আমাদের এই নীতির জায়গাটাতে সমস্যা আসে। এই যদি আমরা এই নীতির জায়গাতে পরিবর্তন করতে পারি, ট্যাক্স ফাঁকি না দিই বা এই যে অন্যায়গুলো না করি, অবশ্যই দেশ সুরসুর করে বড় হবে। আপনার কি মনে হয় যে আসলে এই ট্যাক্সের ইমপ্লিমেন্টেশন আমাদের দেশের সামগ্রিকভাবে মানে পুরো সোশ্য কালচারাল কনটেক্সট বা মানুষের মেন্টালিটি সব মিলে এই ইমপ্লিমেন্টেশনটা সম্ভব করা? না, অনেক কঠিন। প্রথমে আমাদের নীতিগত দিক যদি আমরা শিক্ষা পাই তখনই সম্ভব। নীতিগত দিক যদি শিক্ষা আমরা না পাই তখন সম্ভব না। তবে আগের চেয়ে কি উন্নত হয়েছে এটা বলা যায়? অবশ্যই আগের চেয়ে উন্নত হয়েছে। আগে আমাদের বছরের বাজেট কত হইতো, এখন কত হয়, তো অনেক টাকা। তো এটা কখন সম্ভব হয়েছে, মানে এর ফলে সম্ভব হয়েছে। সামনে যদি আরো এই প্রযুক্তিগত দিক দিয়ে উন্নত করে, এটা আরো বেশি সম্ভব হবে। আপনি যদি দায়িত্বে থাকতেন, ধরেন আপনি পুরো বাংলাদেশের ট্যাক্স ভ্যাটের দায়িত্বে আছেন, তাহলে কোন কোন জায়গায় আপনি ইনোভেশন বা চেঞ্জ আনতেন যেন ইনশিওর করা যেত যে সব ভ্যাট বা ট্যাক্স গুলো কালেকশন হয়? এটা আপনার কি মনে হয়? আমি শুধু প্রযুক্তির দিক দিয়ে উন্নত করতাম, যেমন এর মাধ্যমে কানেক্ট করতাম, মানে সিস্টেমে নিয়ে আসতাম। সিস্টেমটা কেমন? প্রযুক্তিগত সিস্টেম। আমি ব্যাংকে টাকা জমা দিচ্ছি, আমার রেভিনিউ জেনারেট হইতেছে ব্যাংকিং চ্যানেলে, চলে ব্যাংকে আছে, আমার ডকুমেন্টস আছে। ক্যাশ লেনদেনটা টোটালি বন্ধ করে দেওয়ার চেষ্টা করতাম। সব আমার ব্যাংকিং সিস্টেমে, সেটা মোবাইল ব্যাংকিং হোক আর ব্যাংকিং হোক, যেটা ইচ্ছা। এটা হলে ক্যাশ লেনদেন ট্র্যাক করা যায় না, কিন্তু এই ব্যাংকিং চ্যানেলগুলো ট্র্যাক করা যায়। আর প্রত্যেকটা অধিদপ্তর বলেন, বিভাগ বলেন, সবগুলোর সাথে হলো এনআইডির সাথে কানেক্ট করে ফেলতাম। যদি কানেক্ট করি তাহলে প্রত্যেকটা জায়গা থেকে কার কত রেভিনিউ জেনারেট করতেছে অটোমেটিক্যালি আমার সিস্টেমে এনআইডির মধ্যে চলে আসবে। এনআইডির মাধ্যমে কিছু চলে আসা মানে তার সকল ডাটা আমি পেয়ে যাওয়া। এখানে মানুষ, আর যখন এই আইনটা সমান হবে, সবার উপর প্রযোজ্য হবে, তখন আর কেউ কিন্তু বলবে না যে এটা আমার উপর জুলুম হচ্ছে। এখন হচ্ছে কি, এক শ্রেণীর লোক ট্যাক্স দিচ্ছে, এক শ্রেণীর লোক দিচ্ছে না। আবার টিআইএন ঠিকই করা আছে, সে ধরাছোঁয়ার বাইরে আছে, তাকে ধরতেছে না, যে দিচ্ছে তাকেই গভর্নমেন্ট ধরতেছে। এই যে বৈষম্য। আবার যে ধরাছোঁয়ার বাইরেই নেয় তা তো সে তো মাস্তি। যেমন ব্যবসায়ীদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি ঘটে। একটা দোকানদার সে কমপ্লায়েন্স মেনটেন করে, ভ্যাট ট্যাক্স দিচ্ছে, তার প্রোডাক্টের রেট ডেফিনেটলি বেশি। আর যে মেনটেন করতেছে না, তার প্রোডাক্ট ডেফিনেটলি কম। তাহলে আপনি যখন কিনতে যাবেন, একই প্রোডাক্ট আপনি কম দিয়ে কিনবেন না বেশি দিয়ে কিনবেন? কম দিয়ে কিনবেন। তাহলে যে বেশি দিচ্ছে সে ভুক্তভোগী। যখন এই টোটাল একটা চেইনের মাধ্যমে চলে আসবে, কমপ্লায়েন্সের মাধ্যমে চলে আসবে, সে কিন্তু কমে বিক্রি করতে পারবে না। আর ওই তার মানে প্রশ্নও থাকবে না যে আমি কমপ্লায়েন্সের কারণে ব্যবসা করতে পারতেছি না। তাহলে সবাই যখন একটা সিস্টেমের মধ্যে চলে আসবে, তাহলে কিন্তু আর এই বিষয় থাকবে না। গভর্নমেন্টও রেভিনিউ পাবে, আমার আর আপনার মধ্যে ব্যবসায়িক যে প্রতিযোগিতা সেটাও থাকবে না। সামগ্রিকভাবে আমরা ভ্যাট নিয়ে অনেক আলোচনা করলাম, অনেকগুলো ইস্যু আসলো, কথা বললাম। আপনি দর্শকদের উদ্দেশ্যে মানে শেষ এসে কোনো কিছু বলতে চান বা কিছু নির্দেশনামূলক কথা বলতে চান কিনা? অবশ্যই আছে। তা হলো, আমাদের জায়গা থেকে দেশকে উন্নত করতে হলে আমাদেরকে ট্যাক্স দিতে হবে। যদি আমরা ট্যাক্স না দিই তাহলে দেশ উন্নত হবে না। তো ট্যাক্স কি আমরা কি জোরপূর্বক দিব কিনা? না, আমরা ট্যাক্স জোরপূর্বক দেব না। আমার যে ইনকাম, আমি সৎ থেকে আমার যেইটুকু ট্যাক্স আসে দেশের আইন অনুযায়ী, ইনকাম ট্যাক্সের আইন অনুযায়ী আমি ট্যাক্স দেব।
ব্যাট তো আমরা আসলে পার্সন এজ এ কনজিউমার ব্যাট আমরা ইগনোর করতে পারি না, কিন্তু ট্যাক্সটা ইগনোর করার সুযোগ আছে। কিন্তু স্বেচ্ছায় যদি আমরা দিই আমাদের দেশ উন্নত হবে, একদিন আমাদের সোনার বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে যদি আমরা ট্যাক্স দিই। দর্শক, সাম্প্রতিক আমরা ভ্যাট এবং ট্যাক্স নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম। আসলে কেন আমরা ভ্যাট দিচ্ছি বিভিন্ন জায়গায় যখন আমরা কেনাকাটা করতে যাই সেটা নিয়ে উনি বলেছেন, এবং ট্যাক্সের বিষয়টা নিয়েও ক্লিয়ার করেছেন যে পার্সোনাল ট্যাক্সটা কি, কেন দিচ্ছি, কি জন্য প্রয়োজন এবং কতটুকু দিচ্ছি এবং কি কি কারণে দিতে হবে এবং কি কি কারণে দেওয়া লাগবে না। দেশকে বিনির্মাণে বা দেশ গঠনে, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের জন্য সবার ট্যাক্স বা দেওয়াটা খুবই জরুরি। যদি আপনারা হয়তো অনেকেই মনে করছেন বা করবেন যে আমরা যাকে ট্যাক্স দিচ্ছি বা যার কাছে ট্যাক্সটা পৌঁছাচ্ছি, গভর্নমেন্টের যারা দায়িত্বশীল, তারা কি আমাদের এই টাকাগুলোকে সঠিক ব্যবহার করবেন? এই ব্যাপারে দ্বিমত থাকতেই পারে, তর্ক থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, কিন্তু কোনো দেশকে গঠন করতে হলে যে কথাটা আমাদের আজকের গেস্ট শুরুতেই বলেছিলেন যে পরিবারের প্রধান যিনি, তিনি যদি ইনকাম না করেন তাহলে কি পরিবার চলবে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক বিষয়টা এরকম, একটা দেশ সাধারণত এই যেই আমরা যে টাকাগুলো দিচ্ছি এই টাকাগুলো দিয়েই চলে, বা দেশকে রান করতে, দেশের মানুষকে রান করতে এই টাকাগুলোই চলে, এই টাকাগুলোকে ব্যবহার করতে হয়। আপনি যদি আমাদের জায়গা থেকে এই ভ্যাট বা ট্যাক্সগুলোকে সুষ্ঠুভাবে না দিই তাহলে কিন্তু আমাদের জন্যই, আমাদের বিনির্মাণ, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সব কিছু আমাদের জন্যই কঠিন হবে। আমরা চাই সবকিছু সুষ্ঠুতার মাঝে হোক, ভালো কিছু হোক। এমন না যে আমি কাউকে দিচ্ছি সে আমার টাকাগুলোকে নষ্ট করলো। আমিও চাই না ব্যক্তিগতভাবে, আপনিও চান না, কেউ চাইবে না। আমাদের ট্যাক্সগুলোকে বা আমাদের ভ্যাটগুলোকে আমরা যেগুলো যেখানে দিচ্ছি সবগুলো প্রপার জায়গায় ইউটিলাইজ হোক, আমরা এটাই চাই। এবং আমরা সবাই ব্যক্তিগতভাবে এই ট্যাক্সগুলো বা ভ্যাটগুলো সম্পর্কে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। যারা আমরা ভ্যাট দিই বা ট্যাক্স দিচ্ছি বিভিন্ন জায়গায়, পার্সোনাল ট্যাক্সগুলো দিচ্ছি, আমাদের চাওয়া যে আমরা যেন গভর্নমেন্ট আমাদেরকে বিভিন্নভাবে ফ্যাসিলিটেশন করে, সুযোগ সুবিধা যেগুলো পৃথিবীর বিভিন্ন দেশে করা হয় আমাদের জন্য যেন এগুলো করা হয়। আর যারা এখনও দিইনি বা হেজিটেশনে আছে বা কোনো রকম চিন্তা করছি কেন দিব, কি দিব, তারাও হয়তো একটা সিদ্ধান্ত নিতে পারি। আমরা দেশ গঠনে এগিয়ে যাচ্ছি, আমার টাকা দিয়ে একটা দেশের উন্নতি হচ্ছে, আমার দেশের উন্নতি হচ্ছে, এটা অনেক বড় একটা বিষয়। দর্শক, সাম্প্রতিকের এই পর্বে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিব। তারপরেও যদি আপনাদের কোনো ট্যাক্স বা ভ্যাট রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে, আমাদের ইনবক্স ওপেন আছে এবং আমাদের গ্রুপ এখানে যে পেজ আছে সেখানে ওপেন আছে, আপনারা জানাতে পারেন। আপনারা জানালে সেই প্রশ্নগুলোর অ্যান্সার আমাদের যে আজকে গেস্ট ছিলেন তিনি অ্যান্সার দিয়ে দিবেন, বা আমরা আপনাকে অ্যান্সারটা পৌঁছানোর চেষ্টা করব। আমি জানি আপনাদের অনেক কোশ্চেন আছে এবং অনেক কোশ্চেন অ্যারাইজ হবে। দর্শক, দেখা হবে সামনের পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।